দেখা যায় এর কিছু লোক চায় যে সরকার ক্ষমতায় থাকুক, এবং কিছু লোক আবার চিন্তা করছে যে সরকার থাকতে যদি কিছু টাকা পয়সা বানিয়ে নিতে পারি। কাজেই এখন আপনারাই কিন্তু এই দুর্নীতির সুযোগ করে দিয়েছেন ক্ষমতায় থাকার জন্য। আপনি দুর্নীতি একটি অনৈতিক কাজ, একটি অপরাধ, সেটির বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেবেন, শাহেদ পাপিয়া সম্রাটদেরকে বাটপার বলবেন, চোর বলবেন, প্রতারক বলবেন। তারা কয়জন মানুষের সাথে প্রতারণা করেছে, যারা 18 কোটি মানুষের আমানতকে খেয়ানত করেছে, জনগণের ভোটকে চুরি করেছে, জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে, তারা কি অপরাধী নয়? কাজে আপনি নিজে একটা অপরাধী, নিজেরাও অপরাধী, তারা আর কতটুকু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? সেটি অডিয়েন্স, যারা দর্শক, বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কাছে আমার প্রশ্ন যে আপনি একবার চিন্তা করেন যে তাহলে আসলে দুর্নীতিটা রুখবে কে, এটা নির্মূল করবে কে? সরকার মাঝে মাঝে কিছু লোকজন ধরে, মিডিয়া খুব আলোচনা হয়, টকশো হয়, একেবারে খুব লেখালেখি হয়, কিন্তু দুর্নীতি তো নির্মূল হচ্ছে না। ক্যাসিনো অভিযান পরিচালনার পরে কি আপনার মনে হয় ক্যাসিনো শেষ হয়ে গেছে? ক্যাসিনো চলছে না। মাদকের বিরুদ্ধে ক্রসফায়ার দেওয়া হচ্ছে, যদিও ক্রসফায়ারকে আমি সমর্থন করি না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে, কারণ এই ক্রসফায়ারে মাদকের ক্রসফায়ার দেওয়ার নামে আবার দেখা যায় বিরোধী দলীয় নেতাকর্মী, ভিন্ন মতের নেতাকর্মীদেরকেও অনেক সময় ক্রসফায়ার দেওয়া হয়। কাজেই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমি নৈতিকভাবে কখনোই সমর্থন করি না। সুতরাং সেখানে আপনারা যে জিনিসটা যে বলতে চাচ্ছি যে আপনার কিছু লোককে ধরলে তো দুর্নীতি নির্মূল করা যাবে না। 2-4 জনকে ধরবেন, মিডিয়া লেখালেখি হবে, খুব আলোচিত হবে যে সরকারি দলের লোকদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, ছাড় দিচ্ছে না। এরকম অসংখ্য শত শত শাহেদ, সাবরিনা, পাপিয়া, পাপুল সরকারি দলে রয়েছে। যদি আপনারা প্রকৃত অর্থেই দেশের মানুষের জন্য কাজ করতে চান, দেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চান, দুর্নীতিকে নির্মূল করতে চান, তাহলে আপনাদের দলের মধ্যে এই পাপিয়া পাপুলদেরকে খুঁজে বের করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আজকে খুব আলোচিত হয় না যে পর্দা কাণ্ড, যে 37 লাখ টাকা দামের পর্দা, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ 6,000 টাকা না 7,000 টাকা দামের বালিশ, আবার এখন বের হয়েছে যে বটি 10,000 টাকা একটা বটি, যে তরকারি কাটাকাটি করেন, মাছ টাছ কাটেন যে বাড়িতে, এবং একটা ড্রাম 500 টাকা, 1,000 টাকা, 1200 টাকার ড্রাম, 10,000 টাকার ড্রাম। এই যে ড্রাম কেনা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় যে কিছুদিন আগে আবার পিপি গগলসের যে বাটপারি আমরা যে দেখলাম, এটা অনুমোদন দেয় কারা? একনেক। সেই একনেকে যারা এটা অনুমোদন দেয়, তারা কি দেখে শুনে অনুমোদন দেয়? এটা কি পড়ে অনুমোদন দেয়, নাকি তারা কানা? তারা কানা না, তারা দেখে শুনে অনুমোদন দেয়, কারণ তারাও তো কিছু মালপানি, যেটা টাকা পয়সা পায়, তো তারা তো অনুমোদন দেবেই। আবার তাদের কাছ থেকে পরবর্তী মন্ত্রণালয় আসে, যারা অর্থ ছাড় দেয়, অর্থ মন্ত্রণালয়, আবার তারপরে বিভিন্ন মন্ত্রণালয়, তারপরে তো একটা প্রকল্প বা একটা কাজ যেখানে ইমপ্লিমেন্ট হয়, তারা ইমপ্লিমেন্ট করে। এই যে এতগুলো সেক্টর, এতগুলো ধাপ অতিক্রম করে আসে, কারো চোখে কি এটা পড়ে না? ওই সমস্ত জায়গায় কি সৎ লোক নাই? যে কারণে বলছি যে দুর্নীতি করোনার মতোই একটা মহামারী ধারণ করেছে বাংলাদেশে, যে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা মিনিস্ট্রি, প্রত্যেকটা অধিদপ্তর দুর্নীতিগ্রস্ত লোকে সেয়ে গেছে। কারণ এক জায়গা থেকে দুর্নীতিটা হচ্ছে, একটা দুর্নীতি করতে হলে অনেকগুলো স্টেপ পার হয়ে আসতে হয়। আজকে ঋণ খেলাপির কথা আমরা প্রায় দেখি পেপার পত্রিকায়, শেয়ার বাজার কেলেঙ্কারির, হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনাগুলো আমরা জানি। কয়টির বিচার হয়েছে? শেয়ার বাজারের যে সেই দরবেশ বাবা, যাদের যে দরবেশ বাবাদের নাম শুনি, তারা তো সরকারের অন্যতম পৃষ্ঠপোষক, প্যাট্রোনাইজার, তারা তো সরকারি আবার সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক সরকারি দলেরই গুরুত্বপূর্ণ পদেও থাকে, তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিচ্ছেন না। তো ওই দরবেশ বাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, ভণ্ড মানে ছোট মানে বড় দরবেশদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, ছোট দরবেশদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাহলে দুর্নীতি কিভাবে নির্মূল করবেন? কিভাবে সম্ভব হবে? সেটা সম্ভব না। কাজেই সেটাকে আন্তরিকভাবে, সেটাকে
ইমপ্লিমেন্ট করার জন্য সেই দৃঢ়তা থাকতে হবে। আমরা বলছি যে আজকে আওয়ামী লীগ সরকার প্রায় দীর্ঘদিন একটানা ক্ষমতায় আছে, তারা বৈধভাবে ক্ষমতায় নেই সেটা আমরা সবাই জানি, কিন্তু দেখেন তারপরে এখন পর্যন্ত কি খুব বড় কোনো জনরোষ তৈরি হয়েছে বা জনগণের প্রতিবাদ তৈরি হয়েছে? প্রতিবাদ তৈরি হয়নি। তো তারপরে যদি আওয়ামী লীগ ভালো কাজ করত, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে যদি কাজ করত, তাহলে তো হয়তো আজকে আমাদেরকে আওয়ামী লীগের যে আমাদেরকে সরকারকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করা লাগতো না, আমাদেরকে এই সরকারকে ফ্যাসিবাদী সরকার হিসেবে আখ্যায়িত করা লাগতো না, যদি এই দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিত। সরকার যদি জনগণের যে ন্যূনতম মৌলিক অধিকার পাওয়ার কথা সেটি নিশ্চিত করতে পারতো, জনগণ যদি সরকার যদি জনগণের জন্য সুবিচার নিশ্চিত করতে পারতো, সেটি তো সরকার পারছে না। বরঞ্চ আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে শোষণ করছে, তাদেরকে নানাভাবে সরকার সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে আপনারা ভুলে গেছেন, যে আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। আমরা মনে করি যে ভারতীয় আগ্রাসন তথা বিদেশি শক্তির অপশক্তির বিরুদ্ধে একটা প্রতিবাদী প্রতীক, একটা প্রতিবাদী চেতনা। সেই আবরার ফাহাদ যে সমালোচনা করেছিল যে পানি চুক্তি এবং এই যে ট্রান্সশিপমেন্ট মানে ট্রানজিট যেটা দেওয়া হয়েছে, ট্রান্সশিপমেন্ট কত নামে যে ভণ্ডামি করা হচ্ছে, জনগণকে ধোঁকাবাজি করা হচ্ছে, সেটা আপনারা জানেন না। একটা কথা আজকে আপনাদেরকে একটু বলতে হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে, ট্রান্সশিপমেন্টের মানে বোঝা হচ্ছে এক জাহাজ থেকে অন্য জাহাজে মালামাল স্থানান্তর। কিন্তু এই ট্রান্সশিপমেন্টের অধীনে বাংলাদেশ ভারতকে সুবিধা দিচ্ছে যে বন্দর ব্যবহার করার, যে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা মালামাল সরবরাহ করতে পারবে। সেখানে তারা বাংলাদেশের আপনার নৌপথ, রেলপথ, সড়কপথ ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে ভারতের ট্রান্সশিপমেন্টের আড়ালের ঘটনা, এবং যেখানে ট্রান্সশিপমেন্টের প্রায়োগিক অর্থ হচ্ছে যে এক জাহাজ থেকে অন্য জাহাজে মালামাল স্থানান্তর, সেখানে আমাদের সরকার ভূগোল বুঝাচ্ছে আমাদেরকে। কারণ আমরা বোকাশোকা জনগণ, নির্বোধ জনগণ, সরকারের পাচাটা গোলাম জনগণ, যারা সব দেখে দেখে সহ্য করছে, কিছু বলছি না, প্রতিবাদ তৈরি করছি না, তাদেরকে বোঝাচ্ছে যে ওই আপনার কলা দেখিয়ে, মানে কি বলবো, সরি, যে কলা গাছ দেখিয়ে বলা হচ্ছে এটা তাল গাছ, আমরাও বলছি জি তাল গাছ, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সাথে আছি, আমরা সেটা বলছি, মেনে নিচ্ছি, তাই তো হচ্ছে। ট্রান্সশিপমেন্টের অর্থ চেঞ্জ করে দিয়েছে। যেখানে চট্টগ্রাম বন্দরে জট লেগেই থাকে, বাংলাদেশের জাহাজগুলোতে মাল খালাস নিয়ে অভিযোগ রয়েছে, গার্মেন্টসের বিদেশে যে ডেলিভারি হয় মালামালগুলো, সেগুলো নিয়ে বিদেশি ক্রেতাদের অনেকের একটা বিরূপ ধারণা রয়েছে। সেখানে দাদাদের জাহাজ আগে ভিড়বে বন্দরে, কারণ ক্ষমতা আছি, যে চেয়ারটা বসে আছি এটা দাদাদের কৃপায়, দাদাদের আল্লাহ রাস্তের দানে। দাদারা অখুশি হলে চেয়ারটা থাকবে না, গদি থাকবে না, গদিতে আগুন জ্বলে যাবে, যে আগুন নেপাল সহ বিভিন্ন জায়গায় জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। সেজন্য দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে আজকে এই স্থলবন্দরের এই চুক্তিগুলো করেছে। আবরার ফাহাদের রক্তের উপর দিয়ে আজকে ভারতের পণ্যবাহী গাড়ি যাচ্ছে, জাহাজের মাল খালাস হচ্ছে। আবরারের মৃত্যুতে আপনারা তো প্রতিবাদ করেছেন, দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন, সেই চুক্তি তো বাতিল চেয়েছেন, তাহলে এখন আপনারা সেটা নিয়ে নীরব কেন? সেটা প্রতিবাদ করছেন না কেন? একদল সচেতন নাগরিকের আমরা উত্থান দেখলাম বাংলাদেশে, যখন ভারত এবং চীন সীমান্তে ভারত চীন উত্তেজনা চলছে, তখন তারা আপনার ভারতের পক্ষে মানববন্ধন করেছে যে বাংলাদেশ ভারত আপনার সম্প্রীতি রক্ষা করতে হবে। আমরা অবশ্যই ভারতের সাথে সম্প্রীতি চাই, আমাদের নিকটতম প্রতিবেশী হিসেবে অবশ্যই ভারত আমাদের নিকটজন বন্ধু হবে, কিন্তু সেই বন্ধু যদি আপনাকে প্রতিনিয়ত আঘাত করে, তাহলে কি আপনি তারপরেও তাদের সাথে বন্ধুত্ব করতে যাবেন? কিন্তু আমাদের সরকার তো তাই করছে।
যে যেখানে প্রতি পদে পদে আমরা বাস খাচ্ছি, বাস, যে সীমান্তে পাখির মতো মানুষ মরছে, একটা প্রতিবাদ পর্যন্ত সরকার করছে না। এবং ওই সচেতন নাগরিকরা কোথায়? কাজে এখন আমরা প্রশ্ন তুলতে পারি যে তারা কি সচেতন নাগরিক, নাকি বাংলাদেশে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, নাকি ভারতীয় দালাল যে তারা বাংলাদেশকে ভারতের সুবিধার জন্য বাংলাদেশে কাজ করছে এবং সেজন্য তারা এই ধরনের প্রতিবাদ করছে এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই প্রশ্নটা তো আমরা তুলতে পারি। কারণ যখন পশ্চিমবঙ্গে, যখন আপনার পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় যখন এই যে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো, সাম্প্রদায়িক উস্কানি হলো, যে আপনার সেখানে মুসলিমদেরকে নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব সুবিধা থেকে বঞ্চিত কয়েকটা পায়তারা চলে এবং বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলো। বাংলাদেশ সরকার প্রতিবাদ করেছে, সচেতন নাগরিক প্রতিবাদ করেছে। কিছুদিন আগেও 3 জন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে। সেটা নিয়ে কি সচেতন নাগরিক কমিটি কোনো প্রতিবাদ করেছে? সরকার করেছে? করছে না। কেন করছে না? রাজনৈতিক দলগুলো করছে। কোন রাজনৈতিক দল করছে? এই যে সীমান্তে অহরহ যে মানুষ মরছে, এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বলা চলে যে একটা হুমকির মুখে ফেলে, যে বন্দর এইভাবে একটা দেশের অভ্যন্তরীণভাবে এইভাবে যে বন্দর ব্যবহার করার সুযোগ তৈরি করে দিল, কোন রাজনৈতিক দল সেটা নিয়ে প্রতিবাদ করছে? সেটা নিয়ে প্রতিবাদ করা কি দায়িত্ব কি ভিপি নুরদের, ছাত্র অধিকার পরিষদের? আমরা আন্দোলন সংগ্রাম করব, আমরা দেশে একটা ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট তৈরি করে দেব, আর আপনারা সেটা রাজনৈতিক ফায়দা নেবেন। আমরা ভারত বিদ্বেষী কোনো সেন্টিমেন্ট তৈরি করতে চাই না, আমরা ভারতের বিদ্বেষী হতে চাই না, আমরা ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাই। কারণ আমরা জানি এদেশের মানুষের সাথে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষের সাথে একটা আত্মার সম্পর্ক রয়েছে অনেকের। আমরা এটা বিভিন্ন সময় দেখেছি। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারত থেকেও তার প্রতিবাদ হয়, তার পক্ষে সমর্থন থাকে। নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা যখন সেই পুলিশের নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছিলাম, তখন দেখেছি ভারতের বামপন্থী ছাত্র সংগঠনগুলো আমাদের জন্য দাঁড়িয়েছে। কাজেই সেই জায়গা থেকে অবশ্যই ভারতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান রয়েছে। কিন্তু বর্তমান যে ভারতের ক্ষমতাসীন দল, বিশেষ করে যারা উগ্র হিন্দুত্ববাদের নামে এই দক্ষিণ এশিয়াতে সাম্প্রদায়িক আপনার শান্তি বিনষ্টের জন্য নানা ধরনের সহিংস কর্মকাণ্ড করে যাচ্ছে, জয় শ্রীরামের নামে যারা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, জাতিগত সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে এই সমাজ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে। যে আগে ছিল মুসলমানদেরকে, ওই দিনকে দেখলাম একটা ভিডিওতে যে বুদ্ধিস্টদেরকেও ধরে জয় শ্রীরাম বলাচ্ছে জোর করে। এইটা ভারতের, যে ভারতকে বলা হয় যে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক দেশ, তাদের দেশে এই হচ্ছে চরিত্র। এবং বাংলাদেশের বন্ধু, বাংলাদেশ ভারত নাকি রাখির সম্পর্ক আবদ্ধ, যে বাংলাদেশের মন্ত্রীরা বলে থাকেন, বাংলাদেশের মন্ত্রীরা ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। তো সেটার বাস্তব চিত্রটা কোথায়? সেজন্য আমরা বলছি যে এই যে ক্ষমতায় থাকার জন্য যে রাজনৈতিক দলগুলোর যে ভারতের তোষামোদি, ভারতের দালালি, সেটা সরকারি দল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, এই দালালি পরিহার করতে হবে। এই দালালি থেকে যদি আপনারা বের হয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ সিকিম হবে, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবে। যদি আপনারা রাজনৈতিক দলগুলো যদি এই দালালি থেকে সরে না আসতে পারেন, এবং আপনারা যদি নিজেদের একটা শক্ত অবস্থান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে না দাঁড় করাতে পারেন, অবশ্যই সব দেশের সাথে আমরা তো সুসম্পর্ক চাই। যে আমাদের রাষ্ট্রীয় নীতিতে যেটা বলা হচ্ছে, কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। কিন্তু বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে সেটা কখনোই নয়। অবশ্যই আজকে আমরা দেখছি যে এই যে আপনার আসামি রয়েছে ব্যাংকক, আইনজীবী রয়েছে লন্ডন, তারা আপনার আগাম জামিনের আবেদন করে। কোন জায়গায় আমাদের দেশ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের আইনগত ব্যবস্থা, আমাদের কোথায় আমরা আছি চিন্তা করতে পারেন? এবং এই যে অপরাধীরা যারা ব্যাংক ডাকাতি করতে গিয়ে ব্যাংকের মালিককে তারা আপনার যে হচ্ছে জিম্মি করে গুলি করতে চাইলো, তারা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা পালিয়ে গেছে ব্যাংকক।
সরকার সুযোগ দিচ্ছে তাদেরকে, এবং এই সরকারই আবার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই জন্য আমরা বলছি যে আসলে কি এটা দুর্নীতির বিরুদ্ধে অভিযান নাকি ভাওতাবাজি করছেন? আপনি শেয়ার বাজার কেলেঙ্কারির বিচার করতে পারেন নাই, হলমার্ক কেলেঙ্কারির পরিপূর্ণ বিচার করতে পারেন নাই, তার সাথে কোন কোন রাঘব বল্লা জড়িত সেটা বিচার করতে পারেন নাই। আপনারা এই যে কয়লা ডুবে যাচ্ছে, সোনা গায়েব হয়ে গেল বাংলাদেশ ব্যাংক থেকে, পাথর ডুবে যাচ্ছে, কত জায়গায় যে দুর্নীতি হচ্ছে, এই যে বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, বটি কাণ্ড, ড্রাম কাণ্ড, সরকারি যন্ত্রপাতি কেনার নামে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে আপনার লুটপাটের মহোৎসব চলছে, এর সাথে কারা জড়িত, কিভাবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবগুলো পাস হয়ে আসে, কিভাবে অর্থ ছাড় হয়, সেই বিষয়গুলো কি কখনো খতিয়ে দেখেছেন? কারা কারা এর সাথে জড়িত? রাঘব বলদেরকে তো ধরতেছেন না, আপনারা শুধু চুনোপুটি ধরছেন এবং পাবলিককে আয়েশ করতে চাচ্ছেন। যদি পাবলিককে আয়েশ করতে না চান তাহলে আমরা বলছি এটা ম্যাসিভ আপনারা অভিযান চালান, আমরা আপনাদের অভিযানকে সমর্থন করবো, আমরা আপনাদের সাথে থাকবো। কারণ আমরা এই অনেক আগেই বলেছি যে এই করোনাকালীন সময় আমরা রাজনীতি করতে চাই না, যে আপনারা যদি সঠিকভাবে সরকার যদি দায়িত্ব পালন করেন, আপনারা তো করছেন না, জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, দমন পীড়ন চালাচ্ছেন। যে আজকে এই করোনা মহামারীর উপরে আরেকটি মহামারী মতো একটি সমস্যা আমাদের উপর যে আঘাত হানছে, যে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রাকৃতিক দুর্যোগ, যে বন্যাটি আমাদের উপরে যে আঘাত হানছে, সেই বন্যায় প্রায় 18 থেকে 20টি জেলা প্লাবিত হয়েছে। সেখানকার মানুষ খুবই কষ্টে আছে, দেখেছি মানুষ টিনের ছাদে দাঁড়িয়ে আছে, কলা গাছের ভেলাতে চড়ে দাঁড়াচ্ছে, খুবই অমানবিকভাবে জীবনযাপন করছে। আর আমাদের মন্ত্রীরা বলছেন যে শেখ হাসিনা সরকার এমনভাবে আপনার ত্রাণ দিচ্ছে, ভাতা দিচ্ছে, কয়েকদিন পরে ভাতা নেওয়ার লোক খুঁজে পাবেন না। কি হাস্যকর কথাবার্তা, কি ধরনের মানে বলা চলে যে ভাওতাবাজির কথাবার্তা, একবার চিন্তা করতে পারেন। যে ধরনের ভাওতাবাজি আমরা দেখেছি যে রাষ্ট্রীয় টেলিভিশন থেকেও প্রচার করা হয়, যে কিছুদিন আগে দেখেছেন না, বিটিভিতে একটা অ্যাড প্রচার করা হয়েছিল, কি একজনে তার বাবার নামে না কার নামে যেন খাওয়াবে, গরিব লোক খুঁজতে গেছিল, গরিব নাই, তারা গরিব লোক ধাওয়া করেছে যে তারা বর্তমান সরকারের টাকা পয়সা বাড়ি গাড়ি পেয়ে একেবারে সব জমিদার ধনী হয়ে গেছে, গরিব নাই দেশে। আর অথচ আমরা ত্রাণ দিতে গিয়ে ত্রাণ লিস্ট করেও তার বেশি নিয়ে যাই, তারপরেও দেখি মানুষ দাঁড়িয়ে থাকে, বাসায় পর্যন্ত মানুষ চলে আসে। এই করোনাকালীন সময়েও দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক অবস্থা, বিভিন্ন জায়গায় আপনার শিল্প প্রতিষ্ঠান, কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে, মানুষের আয় ইনকাম কমে গেছে। সেখানে কিভাবে এই মানুষগুলো নতুন করে বাঁচতে পারবে, কিভাবে জীবিকার নির্বাহের একটা পথ খুঁজে বের করবে, সেটি নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছে। সেখানে রাষ্ট্র কি ভাবছে, এই সময় আমরা কি দেখতে পাচ্ছি, রাষ্ট্রের ভূমিকাটা কি, জনপ্রতিনিধিদের ভূমিকাটা কি, সরকারের ভূমিকাটা কি? সরকার ত্রাণ দিচ্ছে, কয়েকজন জনপ্রতিনিধিকে দেখেছেন যে সরকারি ত্রাণের বাইরে নিজস্ব অর্থায়নে তারা মানুষকে সহযোগিতা করছে, ত্রাণ দিচ্ছে, কিন্তু লুটপাট তো ঠিকই করছে বিভিন্ন জায়গায়। কাজেই সেই জায়গা থেকে বলছে যে আপনারা সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এই লোকগুলোকে ধরছেন, 2-4 জন হলেও তো ধরছেন, সেজন্য অবশ্যই আপনাদেরকে প্রশংসা করি। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে চোর ধরতে গিয়ে আমরাই চোর হচ্ছি। আপনার আশপাশে যেহেতু চোর, কাজেই সেই ক্ষেত্রে তো আপনাদেরকে তো মানুষ চোরের সহযোগী একটু বলবেই, কিন্তু তারপরে যদি আপনারা সেই চোরদেরকে নির্মূল করতে পারেন, জাতি কিন্তু আপনাদেরকে সম্মানের চোখে দেখবে, জাতি কিন্তু আপনাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, জাতি কিন্তু আপনাদের প্রশংসা করবে। কিন্তু সেই চোরদেরকে ধরতে হবে, 2-4টা সিসকে চোর ধরলে হবে না। বড় বড় রাঘব বল এবং এই চোরদের যে সিন্ডিকেট, প্রত্যেকটা মন্ত্রণালয় অধিদপ্তরকে কেন্দ্র করে যে সিন্ডিকেট গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটও খুঁজে বের করতে হবে। সেই সিন্ডিকেটকে কারা ব্যাকআপ দিচ্ছে, কারা কারা জড়িত, সেগুলো খুঁজে বের করতে হবে। শুধুমাত্র আয়াসমূলক 2-4টি অভিযান চালালেই হবে না। এবং আপনারা আরেকটি কথা যেটি বলেই আমি শেষ করব, যে
আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা হয়েছে, আর করোনা মহামারী তো আছেই। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের জায়গা থেকে, যে যার জায়গা থেকে এই করোনাকালীন সময় গরিব মানুষকে, অসহায় মানুষকে যে যতটুকু সাহায্য করতে পারবেন সাহায্য করবেন। এবং ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বন্যার্থদের জন্য একটা অসহায় ফান্ড রেজ করবো, যেভাবে আমরা করোনাকালীন সময়েও পাবলিক ফান্ড রেজ করে আমরা মানুষকে সহযোগিতা করেছি। সম্ভব হলে আপনারাও সেখানে সহযোগিতা করবেন, কন্ট্রিবিউট করবেন। আর হচ্ছে যে জিনিসটা, আরেকটি বিষয় যদিও বলতে চাচ্ছিলাম না, কিন্তু অনেকেই আসলে বলেছে, একটু ফোন করেছে, ভাই এই বিষয়ে আপনি কিছু বলেন, আপনি তো সবসময় ভারতের আগ্রাসন কিংবা দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। সেজন্য বলতে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে সাবেক একজন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরোয়ারের একটি ইন্টারভিউ আপনার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন জায়গায় একটা আলোড়ন সৃষ্টি করেছে, আলোড়ন তৈরি করেছে। যে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, তথ্য দিয়েছেন, যেগুলো আমরা যারা সচেতন নাগরিক, যারা আমি মনে করি বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে স্টাডি করেন, সরকার ব্যবস্থা নিয়ে ভাবেন, তারা এই তথ্যগুলো আগেই জানেন। কারণ এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন দল, সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন দলে